ভাবুন, মাত্র একটা পারমাণবিক বোমা যদি ইরানের রাজধানী তেহরানের ওপর পড়ে, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো শহরটা প্রায় মানচিত্র থেকে মুছে যেতে পারে। লাখ লাখ না, কয়েক লক্ষ থেকে কোটি কোটি মানুষ মুহূর্তেই মারা যেতে পারে। আর যারা বেঁচে থাকবে তাদের জীবন আর কখনো আগের মতো থাকবে না। বর্তমান পৃথিবীতে অনেক দেশের কাছেই পারমাণবিক অস্ত্র আছে, আর এই অস্ত্রগুলো এত শক্তিশালী যে একটা বড় শহর ধ্বংস করার জন্য মাত্র একটা বোমাই যথেষ্ট হতে পারে। ধরুন, হঠাৎ একদিন আকাশে একটা অদ্ভুত আলো দেখা গেল, তারপর কয়েক সেকেন্ডের মধ্যে একটা বিশাল বিস্ফোরণ হলো। সেই বিস্ফোরণের প্রথম আঘাতটাই সবচেয়ে ভয়ঙ্কর হয়, কারণ বিস্ফোরণের কেন্দ্রের আশেপাশে যা থাকে, মানুষ, গাড়ি, বাড়ি সবকিছু মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার এখানেই শেষ না, কারণ বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারদিকে ছড়িয়ে পড়ে প্রচণ্ড তাপ আর চাপের ঢেউ, যা কয়েক কিলোমিটার দূরের বিল্ডিং পর্যন্ত ভেঙে ফেলতে পারে। অনেকে মনে করেন পারমাণবিক বোমা মানেই শুধু বিস্ফোরণ, কিন্তু আসল বিপদ শুরু হয় তারপর থেকে, কারণ এরপরে আসে রেডিয়েশন। এই রেডিয়েশন চোখে দেখা যায় না, কিন্তু মানুষের শরীরে ঢুকে বড় ধরনের ক্ষতি করতে পারে। অনেক মানুষ বিস্ফোরণের সময় বেঁচে গেলেও পরের দিনগুলোতে অসুস্থ হয়ে পড়তে পারে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আজকের পারমাণবিক বোমা কি আগের মতোই? না, হিরোশিমা আর নাগাসাকিতে যে বোমা ব্যবহার হয়েছিল সেগুলো ছিল তুলনামূলকভাবে ছোট শক্তির। আজকের অনেক আধুনিক পারমাণবিক অস্ত্র তার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ আজ একই ধরনের ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে। এখন ভাবুন, যদি একটা না একসাথে কয়েকটা পারমাণবিক বোমা ব্যবহার করা হয়, তখন শুধু একটা শহর না, পুরো একটা অঞ্চল ধ্বংস হয়ে যেতে পারে। এই কারণেই পারমাণবিক যুদ্ধকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বলা হয়। আরেকটা ভয়ঙ্কর বিষয় হলো, পারমাণবিক যুদ্ধ কখনো ধীরে ধীরে বাড়ে না। একবার শুরু হলে দুই পক্ষই খুব দ্রুত সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে পারে, কারণ সবাই জানে যদি শত্রু আগে আঘাত করে তাহলে পরে আর পাল্টা আঘাত করার সুযোগ নাও থাকতে পারে। এই কারণেই পারমাণবিক যুদ্ধ খুব দ্রুত বড় আকার নিতে পারে। এখন ধরুন, বড় আকারের পারমাণবিক সংঘর্ষ শুরু হলো, তখন আকাশে উঠে যাবে প্রচুর ধোঁয়া আর ধূলিকণা। এই ধোঁয়া সূর্যের আলো পৃথিবীর মাটিতে পৌঁছাতে বাধা দিতে পারে। এই অবস্থাকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার। নিউক্লিয়ার উইন্টার মানে শুধু ঠান্ডা না, বরং দীর্ঘ সময় ধরে সূর্যের আলো কমে যাওয়া, ফলে ফসল ঠিকমতো জন্মাবে না, খাবারের সংকট শুরু হতে পারে। এমনকি অনেক দেশ সরাসরি যুদ্ধের মধ্যে না থাকলেও তারাও সমস্যায় পড়ে যেতে পারে। আরেকটা বড় সমস্যা হলো তেজস্ক্রিয় ধূলিকণা। বিস্ফোরণের পর এই ধূলিকণা বাতাসে ভেসে অনেক দূরের এলাকাতেও পৌঁছে যেতে পারে। মানে যে দেশে বিস্ফোরণ ঘটেছে শুধু সেই দেশ না, পাশের দেশগুলো ঝুঁকির মধ্যে পড়তে পারে। এখন প্রশ্ন আসে, মানুষ কি এমন পরিস্থিতি থেকে বাঁচতে পারে? ইতিহাস বলে হিরোশিমা আর নাগাসাকির পরও মানুষ আবার জীবন শুরু করেছিল, কিন্তু আজকের অস্ত্র অনেক বেশি শক্তিশালী। তাই বড় আকারের পারমাণবিক যুদ্ধ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই ধরনের যুদ্ধের প্রভাব শুধু কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য না, এর প্রভাব থাকতে পারে অনেক বছর ধরে। মাটি দূষিত হয়ে যেতে পারে, পানি দূষিত হয়ে যেতে পারে, অনেক জায়গা দীর্ঘ সময় ধরে মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে। ভাবুন তো, একটা যুদ্ধ যেখানে শুধু সেনাবাহিনী না, সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। একটা যুদ্ধ যেখানে জয় মানে আসলে কেউই সত্যিকারের জেতে না। এই কারণেই পৃথিবীর বড় বড় দেশগুলো পারমাণবিক যুদ্ধ এড়ানোর চেষ্টা করে, কারণ সবাই জানে এই যুদ্ধ শুরু হলে এর ফলাফল শুধু একটি দেশের জন্য না, পুরো পৃথিবীর জন্য ভয়ঙ্কর হতে পারে। তাই শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকেই যায়, যদি সত্যি এমন যুদ্ধ শুরু হয়, তখন কি পৃথিবীর কোথাও কেউ নিরাপদ থাকবে?